প্রাক্তন সেচমন্ত্রী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস ভূঁইয়ার বিরুদ্ধে চাকরিতে প্রতারণার অভিযোগে সবং থানায় দায়ের হলো এফআইআর। বিষ্ণুপুরের বাসিন্দা বিকাশ কুমার টুং অভিযোগ করেছেন, স্ত্রীর চাকরির জন্য মানস ভূঁইয়ার মধ্যস্থতায় আবু কালাম বক্স ও ভোলানাথ দেকে ৫ লক্ষ টাকা তিনি দেন। সেই মতো গত মার্চ মাসে তেমাথানি সেচ বাংলোতে চাকরি পান স্ত্রী মঞ্জু সাউ টুং। বেতনও ঢোকে ১০,৭৪৭ টাকা। অভিযোগকারী বিকাশ কুমার টুংয়ের দাবি, পালা বদলের পরই তার স্ত্রীকে কাজে আসতে বারণ করা হয়। এরপরই ১১ জুন তার অভিযোগের প্রেক্ষিতে মানস ভূঁইয়া, আবু কালাম বক্স এবং ভোলানাথ দের বিরুদ্ধে এফআইআর রুজু হয়। সবংয়ের ৮ বারের বিধায়ক মানস ভূঁইয়া, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় দলনেতা, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য, তারপর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে হন রাজ্যসভার সদস্য। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মন্ত্রী। এবারের বিধানসভা ভোটে তিনি নিজে হেরে যান। এরপরই তৃণমূলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দেন মানস ভূঁইয়া। শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা যায় তার গলায়। শুভেন্দু অধিকারী ছাত্র যুব মাদারের লড়াই করা কংগ্রেসের সৈনিক ছিলেন, সেখান থেকে তিনি তৃণমূল। এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী, মেদিনীপুর জেলার একটি সন্তান। মেদিনীপুরের একজন সন্তান হিসাবে আমি দেখি তাকে, ভালো লাগে, গর্বিত হই। এবার মানস ভূঁইয়ার বিরুদ্ধে দায়ের হলো এফআইআর, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। 40 বছর এমএলএ, 4 বছর এমপি এবং সমাজ জীবনে আমি একজন সমাজকর্মী এবং রাজনৈতিক কর্মী। এখন পরাজিত হয়েছি। কত লোক কত কথা বলবে, কত অভিযোগ করবে। জীবনে কারো কাছ থেকে একটা সুপারি খাইনি। আজকে অভিযোগ হচ্ছে, আইনের পথে চলবে। প্রতিক্রিয়া মেলেনি এফআইআরে নাম থাকা আবু কালাম বক্স ও ভোলানাথ দের। সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। কয়েকদিন আগে অবধিও দলের নাম কার্যত কেউই জানত না। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সৌজন্যে সেই দলই এখন শিরোনামে, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে ২৮ জনের মধ্যে তৃণমূলের ২০ জন লোকসভার সাংসদই মিশে গেছেন এনসিপিআই এর সঙ্গে। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এই একটি পার্টির সঙ্গে এখন তৃণমূল কংগ্রেস যুক্ত হয়েছে। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের দৌলতে এই পার্টি এখন বিজেপির পর এনডিএর বৃহত্তম শরিক। সোমবারই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে তারা, আর বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে লোকসভায় নিজেদের পঞ্চম বৃহত্তম দল হিসাবে দাবি করল এনসিপিআই। দলটা আজকে এত বড় জায়গায় যাচ্ছে, একটা নাম হয়েছে, এত বড় একটা প্ল্যাটফর্ম পাচ্ছে দলটা। অবশ্যই আমি এই বিষয়ে ভীষণ খুশি, আমার ভীষণ ভালো লাগছে দলটা এত ভালো কাজ আলোচনা হচ্ছে। অবশ্যই এটা আমার খুব ভালো লাগছে, কারণ যে দলটাকে আমি তৈরি করেছিলাম একটা সময়, সেই দলটা আজকে সকলের কাছে এত গ্রহণযোগ্য হচ্ছে, সবার কাছে এত প্রচারের মধ্যে চলে এসেছে, সবাই এখন এনসিপিআই বলছে। এটা তো ভালো লাগছে শুনতে, আমার ভীষণই ভালো লাগছে। ২০২৩ সালে সাকরাইলের দুইল্লা গ্রাম পঞ্চায়েতের ১১টি বুথে প্রার্থী দিয়েছিল এনসিপিআই। ওই একই বছরে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৩টি কেন্দ্রে লড়েছিলেন তাদের প্রার্থীরা, কিন্তু কোনো দিকেই জয় আসেনি। পশ্চিমবঙ্গে আমরা পঞ্চায়েত ইলেকশনে বিভিন্ন জায়গায় আমরা প্রার্থী দিয়েছিলাম, কিন্তু পঞ্চায়েত ইলেকশনে আমাদের সবাই জানে পঞ্চায়েত ইলেকশনে যা অবস্থা হয়েছিল, কিভাবে কি ইলেকশন হয়েছিল সেই সময় ২০০০, এটা সেই সময় ইলেকশনে কোনোটাই ভালোভাবে হয়নি। তো আমাদের অনেক জায়গাতেই প্রার্থীরা ভালো ফল করেছিল, কিন্তু একটাও আমরা সিট পাইনি, এটাও ঠিক কথা। তারপর 2026-এ অবশ্য আমরা কোনো প্রার্থী দিইনি, কারণ আমরা তখন এনডিএকে সাপোর্ট করেছিলাম। এটা আমাদের দল থেকে এটা সিদ্ধান্ত নিয়ে এনডিএকে সাপোর্ট করা হয়েছিল। 26-এর নির্বাচন, বিধানসভা নির্বাচন যেটা হয়েছিল, সেটা তাতে আপনারা বিজেপির কেই সমর্থন করেছিলেন। এটা দল থেকে একটা সিদ্ধান্ত ছিল যে আমরা এনডিএকে সাপোর্ট করব, সেই জন্যই তো প্রার্থী দিইনি। আমরা চাইনি যে এনডিএর ভোটটা বিয়ে হোক, আমরা এনডিএকে সাপোর্ট করতে চেয়েছিলাম। যে অফিস বাইরে থেকে দেখলে পার্টি অফিস বলেও ঠিকমতো বোঝা যায় না, সাকরাইলে এনসিপিআই এর সেই অফিসের বাইরে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা খবরের শিরোনামে তৃণমূলের বিক্ষুব্ধ 20 জন সাংসদ নাম লিখিয়েছেন এনসিপিআইতে, আর এনসিপিআই এর যে কমিটি ছিল তাও নতুন করে আবার গড়া হচ্ছে। দুদিনেই
ফেসবুকে এনসিপিআই এর ফলোয়ার সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।